তার বয়সের একটা ব্যাপার আছে যে আপনি কোন বয়সে বাচ্চা নেবেন। হয়তো কোনো কারণে আপনার বিয়ে হয়ে গেছে 16 বছর বা 17 বছর বয়সে, আপনি চাইলেন যে 16-17 বছরের বাচ্চা নিলে আমি তো বাচ্চা, তার একটা বাচ্চার মা হইতে গেলে আমার পক্ষে এখন এটা লোড নেওয়ার সমস্যা। এটা একটা কষ্টের কাজ। যে মা হইছে সে বলতে পারবো, অন্যরা আমরা বলতে পারবো মুখে, কিন্তু এটা বোঝা যাবে না যে এটা আসলে কতটুকু কষ্টের কাজ। তাকে নিয়ে ঘোরা, তাকে নিয়ে খাওয়া, প্রথম 3 মাসে খাইতে মন চায় না, বমি আসে, কত কষ্ট। এটা মা ছাড়া বুঝবে না। তার পাশে শুয়ে রয়েছে তার হাজবেন্ড, সেও বুঝবে না যে আসলে সে কত কষ্ট ফিল করতেছে। এই নিয়ে আবার আমরা কি চাকরিও করি, তাহলে অনেকগুলি কষ্ট কিন্তু একত্রে। চাকরিটা না থাকলে তাও ভালো হইতো যে না আরামে বসে বাসায় হয়তো বা আরামে থাকলাম, রান্না বান্না করলাম। চাকরি করি আবার দেখা যায় যায় রান্না করতে হয়, রান্না করে আবার নিজে খাইতে হয়, স্বামীরে খাওয়াইতে হয়, আরেকটা বাচ্চা থাকে তাদের খাওয়াইতে হয়। মানে এই কষ্ট যে করে সেই শুধু বুঝবো, বাকি আশেপাশের কোনো মানুষের কিন্তু বোঝানো যাবে না। যাবে? যাবে। তাহলে এই যে কষ্ট আমরা এটা বেশি হয়, ওই সময় একটু শুকনা খাবার খাওয়া, তারপরে বমির জন্য কিছু ওষুধ আছে, ডাক্তারের পরামর্শ ওষুধগুলি খাওয়া। আর প্রথম 3 মাসে আমরা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য আমরা একটা ওষুধ দিই ফলিসল, আমরা মেডিকেলে গেলে ওই ওষুধটা দিয়ে দিই 3 মাস। এবং 3 মাস পরে আমরা বলি আয়রন আর ক্যালসিয়াম খেতে হবে একদম ডেলিভারি হওয়ার 2-3 মাস পর পর্যন্ত, তাই বলি না? এবং আমরা আয়রন ট্যাবলেট মেডিকেল থেকে দেই তো। তাহলে এই জিনিসগুলি। আর খাবার দাবার, তাহলে খাবার দাবার কি প্রথম 3 মাসে খেতে মন চায় না, খাইতে ভালো লাগে না, তারপরে আমরা বলি যে আপনি পুষ্টিকর খাবার খাবেন, সুষম খাবার খাবেন। সুষম খাবার কি? আপনার খাবারের ভিতরে যেন কার্বোহাইড্রেট, ভাত বা রুটি থাকে, সেই সাথে প্রোটিন, মাছ, মাংস, ডিম, ডাল এগুলি যেন থাকে। তারপরে হচ্ছে চর্বি জাতীয় খাবার, কিছুটা তেল যেন থাকে খাবারের ভিতরে সেটা। এবং শাকসবজি, পানি, যে প্রচুর পরিমাণে যেন শাকসবজি থাকে, আপনার পানি থাকে। বলবেন যে এগুলি তো কিছুই খাইতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে হচ্ছে তেঁতুল, খাইতে ভালো লাগে হচ্ছে আচার, খাইতে এরকম খায় না, কিন্তু ওগুলিও আপনি খাইতে পারেন, ওইটা খাইতে নিষেধ নেই। কিন্তু এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য। কারণ আপনি যখন একা ছিলেন তখন আপনি একা নিজের জন্য খাইতেন, এখন তো আপনার থেকে আবার বাচ্চাও খাবে, তাই না? বাচ্চা কিন্তু মায়ের পেটে থেকে, মার কাছ থেকে নিউট্রিশনটা নিয়ে মার কাছ থেকে খাওয়া দাওয়া করে। এই জন্য আপনার বাচ্চার জন্য আপনার খাইতে হবে। এই সময় মানুষের রক্ত শূন্যতা হয়, কম খাওয়ার জন্য, বমি হওয়ার জন্য, না খেতে পারার জন্য রক্ত শূন্যতা হয়। তো খাদ্যাভ্যাস একটা, ঘুম দৈনিক কত ঘন্টা? কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা। বলা হয় যে দুপুরে 2 ঘন্টা, রাতে 6 ঘন্টা। দুপুরে তো আমাদের ঘুমার কোনো সুযোগ নেই, কারণ আমরা যদি চাকরি করি, তাহলে অন্তত রাতের জন্য 6 থেকে 8 ঘন্টা, কমপক্ষে 6 ঘন্টার জন্য একটা মা সাউন্ড স্লিপ, মানে সুন্দরভাবে ঘুমাইতে পারে। তাহলে প্রথমে খাবারের কথা বললাম, খাবারের ভেতরে সুষম খাবার থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, আমিষ। কার্বোহাইড্রেট বলতে ভাত, রুটি, মুড়ি, চিড়া এগুলি থাকবে। প্রোটিন বলতে মাছ, মাংস, ডিম, দুধ, আর হচ্ছে ডাল, ডালও কিন্তু প্রোটিন। আর চর্বির ভিতরে হচ্ছিল আপনার বিভিন্ন ধরনের তেল, তেল দিয়ে রান্না করেছে সয়াবিন, সরিষা থেকে শুরু করে ঘি, মাখন যেগুলো আছে এই তেল। সেই সাথে শাকসবজি থাকবে, ফলমূল থাকবে, প্রচলিত যে ফলমূল, দামি ফলমূল, আঙ্গুর, আপেল খাওয়াইতে হবে এরকম না, যখন যেটা পাওয়া যায়। এখন আমের সিজন আম খাবেন, যখন কাঁঠালের সিজন কাঁঠাল খাবেন, যখন যেটা সিজন, দেশি ফল যেটা আপনার কাছে সহজলভ্য সেটাই খাবেন। মাছ যে দামি মাছ খেতে হবে এরকম না, কিন্তু আপনি পাঙ্গাস খেলেও কোনো অসুবিধা নেই, দোষের নেই, তেলাপিয়া খেলেও কোনো দোষের নেই, আপনি ফার্মের ডিম খেলেও কোনো সময়, দেশি মুরগির ডিম খাইতে কোনো কথা নেই। আপনি পোলট্রি মুরগি খেতে পারেন, পাঙ্গাস খেতে পারেন, তেলাপিয়া খেতে, যেটা অ্যাভেলেবেল, যেটা পাওয়া যায় সহজলভ্য এবং যেটা আপনার নাগালের মধ্যে আছে, সেটাই আপনি ভালোভাবে রান্না করে খাওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে কাজকর্ম। আমরা যে ফ্লোরে কাজ করি, একটা নির্দিষ্ট ডেট পার হইলে আমাদেরকে হয়তো বা কাজের লোডটা কমায় দেয়, তাই তো? লোডটা কমায় দেয়, বিকেলে 5টা ছুটি হয় একটা নির্দিষ্ট সময় পার হলে। তবে আপনারা যখনই প্রেগনেন্ট হবেন তখনই আপনি আপনার প্রশাসনিক ডিপার্টমেন্টে অ্যাডমিনকে ইনফর্ম করবেন। বললে আপনারা যে জিনিসটা করেন, আমরা যেটা পাই, আপনারা আলট্রা করেন, এগুলির উপরে এসে সব কাগজপত্র জমা দেন যে আপনি যেন কোম্পানির দেওয়া বেনিফিটটা পান, সুবিধা পান, ছুটি পান। কিন্তু আপনি যে নিজে যে প্রেগনেন্ট, এর জন্য যে আপনার চিকিৎসা দরকার, যেমন আমাদের মেডিকেলে বেশিরভাগ রোগী যায় কিন্তু আপনার ছুটি পাওয়ার উদ্দেশ্যে, খুব কম মানুষই যায় যে চিকিৎসার উদ্দেশ্যে। কিন্তু আমরা কিন্তু আসলে মূলত চিকিৎসা দেওয়ার জন্য এখানে নিয়োগপ্রাপ্ত, চিকিৎসা আপনার স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। ছুটিটা হচ্ছে হলো অপশনাল, অর্থাৎ ওই কাজের পাশাপাশি যেমন আপনার জ্বর 102, তার জন্য আপনার ছুটি বা আপনার কাজ করতে পারেন, সেটা আমি রিকমেন্ডেশন করবো যে আপনার ছুটি দরকার, সেটা দরকার আমি রিকমেন্ডেশন করতে। আপনারা কিন্তু উদ্দেশ্যে যান যে
মেডিকেল কি মানে ছুটি, যে স্যার ছুটি দেন। ছুটি তো মূল উদ্দেশ্য না, ছুটির জন্য তো একটা পিয়ন রাখলেই পারতো, তাহলে এত টাকা দিয়ে ডাক্তার নার্স এগুলি রাখার দরকার ছিল না। এই জন্য আপনারা প্রেগনেন্ট হলে প্রথমে মেডিকেলে যাবেন, আপনারা নিজেরা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার বাচ্চাটার জন্য ভালো থাকে, এই সকল পরামর্শ চিকিৎসার জন্য। আর আপনার যেটা ছুটি সেটা তো আপনি নিয়ম অনুযায়ী পাবেনই, সেটা তো আমরা, আপনার ছুটি যদি আমি না দিই, আমি কি আপনার ছুটি থেকে কোনো উপকার পাবো? আমি ওইটা ভোগ করতে পারবো? আমাকে এই জন্য কিন্তু কোম্পানি কোনো ধরনের কোনো প্রাইস করবে, কোনো ধরনের আমার উন্নতি করবে, আমার বেতন বাড়াবে? আপনার ছুটি আমি নিতে পারবো না। তবে যেহেতু এটা একটা প্রোডাকশন বা একটা ফ্যাক্টরি, সবারই বিবেচনা থাকে যেন ফ্যাক্টরিটা ভালো চলুক, অহেতুক ছুটি যেন আমরা না দিই, এরকম আমরা একটা চিন্তা করি আর কি, অন্য কোনো উদ্দেশ্য না। আচ্ছা, তারপরে হচ্ছিল কাজকর্মের ব্যাপারে। যেমন কাজকর্মের ব্যাপারে আপনি যেহেতু যখন থেকে প্রেগনেন্ট হয় তখন সাবধানে চলাফেরা করবেন, বিশেষ করে কোন কোন এরিয়াতে, যে সকল এরিয়াতে আপনার মেশিন থাকে, যে সকল এরিয়া পিচ্ছিল হইতে পারে, যেমন ওয়াশরুমগুলি, বাথরুমগুলি, ওগুলিতে সবসময় পানি পড়ে থাকে, পিচ্ছিল হইতে পারে। তারপর হচ্ছে কোনো ধাতব মেশিন যেগুলি আপনার আঘাত পেতে পারে, এরকম জায়গা থেকে আপনি মানে চলাফেরাটা একটু সাবধানে অবলম্বন করবেন, এটা। আর পোশাক আশাকের ক্ষেত্রে আপনি ঢিলা ঢালা জামা কাপড় বেশি পরার চেষ্টা করবেন, একটু টাইট আটসাত সিল্কের জামা কাপড়, সিনথেটিক কাপড় এইগুলি পরার চেষ্টা করবেন কম, সুতির কাপড় আর কি বলে একটু ঢোলা ঢালা পোশাক এগুলি পরার চেষ্টা করবেন পোশাকের মধ্যে। তারপর হচ্ছে হলো যেমন কাজের ক্ষেত্রে আপনি যেই কাজ করতে আপনার সমস্যা হয়, আপনারা সেটা প্রশাসনিক ডিপার্টমেন্টে, হ্যাঁ প্রোডাকশনের লোক অনেক সময় আপনাকে আপনার প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিতে চায় না, কারণ তার উপরে চাপ থাকে, প্রতি ঘন্টা এতগুলি প্রোডাকশন। আপনি এই কথাগুলি আপনি প্রশাসনকে বলবেন, আপনাদের যে ম্যাডাম আছে ম্যাডামকে বলবেন যে আমার এই অসুবিধা, তারা তাদের সাথে কথা বলবেন, কথা বলে আপনার প্রয়োজনীয় যে সুবিধা বা আপনি যে সুবিধাটা পেতে পারেন সেই সুবিধাটার ব্যাপারে তারা ওনাদের সাথে কথা বলবেন। বুঝতে পারছেন? যে কোনো সমস্যা হয় আর কি। আচ্ছা, আরেকটা হলো পানির ব্যাপারে বলছে, দৈনিক 3 থেকে 4 লিটার পানি খেতে হবে। আর এই সময় প্রস্রাবের ইনফেকশন বেশি হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে এটা। আর মেশিনের ক্ষেত্রে তো বললাম যে এমন কোনো মেশিন, ধাতব মেশিন আছে বা যেখানে আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে সেগুলি এড়ায় চলবেন। ভিড়, যেমন যে কোনো একটা কিছু হইলে ফ্লোরে যদি আমাদের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে যেমন সবাই দেখতে যায় না, এই অভ্যাস পরিত্যাগ করতে হবে, কারণ ওইখানে নির্দিষ্ট আপনার লোক আছে, আপনার ফার্স্ট এইডার আছে, ফার্স্ট এইডাররা এইসব জিনিসগুলো দেখভাল করবে। আপনার তো এখান থেকে যা ভিড় করার কোনো দরকার নেই, ভিড় এড়ায় চলবে। তারপরে হলো বাহিরের খাবার, যেমন খোলা খাবার, বাহিরের খাবার, পচাবাসী খাবার, পুরি সিঙ্গারা এইসব, এগুলি বাহিরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি মানসম্মত পুষ্টিকর খাবার খাবেন, অন্য খাবার খাবেন না, এটা। আর তো মোটামুটি এইগুলি হলো মেন। ঘুমের কথা বলছি না?